22-23 বছরের এক মেয়ে স্বপ্ননগরী মুম্বাইতে এসেছিল চোখে অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ করতে। কিন্তু এই ব্যস্ত শহরের ভিড়ের মাঝে সে যে কোথায় হারিয়ে যায় 10 দিন পর অপ্রত্যাশিতভাবে তার অর্ধদগ্ধ পচাগলা মৃতদেহ গভীর জঙ্গলে পাওয়া যায়। কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। শহরের ব্যস্ততম স্থান থেকে সে এই নির্জন গভীর জঙ্গলে এলো কীভাবে? তার এমন নির্মম দশা করলোটাকে? কি হয়েছিল মেয়েটির সাথে? আসসালামু আলাইকুম, আমি মহিরুল আর আপনারা শুনছেন মহিরুল ওয়াইয়ার। তো চলুন শুরু করি। এস্থার আনোহা 22-23 বছরের এক প্রাণবন্ত মেয়ে, অন্ধ্রপ্রদেশের মাঝপাত্তামের বাসিন্দা। এথার বিটেক কমপ্লিট করে মুম্বাইয়ের একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে চাকরি করত। পরিবারকে ছেড়ে স্বপ্ন পূরণের জন্য এথারকে মুম্বাইতে থাকতে হতো। সেখানকার একটা হোস্টেলে থেকে সে কাজ করত। ক্রিসমাস ছুটিতে পরিবারের সাথে কাটাতে মাছলিপত্তা নামে সে এসেছিল 2013 সালের ডিসেম্বরের শেষের দিকে। পরিবারের সাথে কটা দিন আনন্দে কাটিয়ে এবার তার ফিরে যাওয়ার পালা। কিন্তু এস্থার আরও কটা দিন তার পরিবারের সাথে থাকতে চেয়েছিল। সেই মতো সে অফিসে আরও কটা দিন ছুটির আবেদন করে। ছুটি মঞ্জুরও হয়। ছুটি মঞ্জুর হলে সে পরিবারের সাথে আরও কটা দিন কাটানোর সুযোগ পায়। আসলে কর্মসূত্রে ইস্তারকে মুম্বাইতে সকলকে ছেড়ে একা একা থাকতে হতো। এটা তার খুব একটা ভালো লাগতো না। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে হলে, স্বপ্ন পূরণ করতে হলে তাকে তো মুম্বাইতে থাকতেই হবে। যদিও মুম্বাইতে তার কিছু আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে ইফতারের যোগাযোগও আছে, কথাবার্তাও হয়, কিন্তু তবু বাবা মাই হয়। তাই এ কটা দিন সে প্রাণ ভরে আনন্দ করে, বন্ধু বান্ধবের সাথে দেখা করে। এ কটা দিন বাড়িতে এথারের পছন্দের খাবার দাবার রান্না হয়, গান গেয়ে আড্ডা মেরে ঘুরে বেরিয়ে এ কটা দিন খুব ভালো কেটে এস্থারের। অনেক সুখ ও স্মৃতি সঙ্গে নিয়ে এবার মুম্বাইতে ফেরার পালা, কারণ ছুটি শেষ, কাজে ফিরতে হবে। 4 জানুয়ারি 2014 এস্থারকে তার বাবা স্টেশনে ছাড়তে আসে। রাত 8টা নাগাদ ট্রেনে মেয়েকে তুলে নির্দিষ্ট সিটে বসিয়ে তবে নিশ্চিন্ত হন। ট্রেন চলতে শুরু করে। চোখে অপূর্ণ অনেক স্বপ্ন নিয়ে সে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনজনদের ছেড়ে এস্থার মুম্বাই রওনা হয়। ওই দিন রাত 9টা নাগাদ ট্রেন থেকেই এস্থার বাবাকে ফোন করে, বলে, বাবা, আমি সোলাপুর পৌঁছেছি। ট্রেনের সব কিছু ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। কাল সকালে মুম্বাই পৌঁছে তোমাকে আবার ফোন করব। আমিও শুয়ে পড়েছি। মেয়ের ফোন পেয়ে বাবা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে এস্থার মুম্বাই পৌঁছে বাবাকে ফোন করে বলে, বাবা, আমি মুম্বাই পৌঁছে গেছি, ফোনের ব্যাটারির চার্জ কমে এসেছে, আমি হোস্টেলে বসে তোমাকে ফোন করব। প্রথমে বাবা এস্থারের ফোনের অপেক্ষা করতে থাকে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তার ফোন আসে না। এস্থারের ফোন যখন আসে না তখন বাবা তাকে ফোন করে। এস্থারের ফোন সুইচ অফ থাকে। বাবা ভাবে হয়তো চার্জ কম থাকার জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই এস্থার হোস্টেলে পৌঁছে গেছে, ফোন চার্জ হলে সে নিশ্চয়ই ফোন করবে। বাবা মেয়ের ফোনের অপেক্ষা করতে থাকে, কিন্তু মেয়ের ফোন ঘুরিয়ে আর কখনোই আসে না। রাত পেরিয়ে ভোর হয়ে যায়। এবার বাবা নিশ্চিন্ত হয়ে পড়ে। যতবার এস্থারকে সে ফোন করে ততবারই ফোনের সুইচ অফ থাকে। চিন্তিত বাবা মেয়ের কোনো খোঁজ না পেয়ে হোস্টেলে ফোন করে, বলে, আমি এস্থারের বাবা জনাথন বলছি, এস্থারের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিন তো। কিন্তু হোস্টেল থেকে জানানো হয় এস্থার তো হোস্টেলে আসেইনি, সে ছুটিতে দেশের বাড়িতে গেছে, এখনো ফেরেনি। এই কথা শুনে হতভম্ব হয়ে যায় তার বাবা। এমনটা তো হবার কথা নয়। নিজেকে একটু সামলে নিয়ে এস্থারের অফিস কলিগদের ও মুম্বাইতে থাকা আত্মীয় স্বজনদের একে একে ফোন করে, জিজ্ঞাসা করে এস্থারকে তারা দেখেছে কিনা, এস্থারের সাথে তাদের কোনো কথা হয়েছে কিনা, তাদের বাড়ি গেছে কিনা, ইত্যাদি নানান প্রশ্ন। কিন্তু কেউই এস্থারের কোনো খোঁজ দিতে পারে না। এস্থারের কোনো খোঁজ না পেয়ে সে জনাথন প্রসাদ থানায় যায়, কিন্তু স্থানীয় থানা থেকে তাকে বলে যেহেতু এস্থার মুম্বাইতে পৌঁছানোর পর নিরুদ্দেশ হয়েছে, তাই মুম্বাইতে রিপোর্ট করতে হবে। তাদের কিছুই করার নেই। পুলিশের কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে মেয়ের চিন্তায় কাতর ও অসহায় জনাথন মুম্বাই পৌঁছায়। সেখানে পৌঁছে থানায় যায়, সমস্ত ঘটনা সে খুলে বলে। এ কথাও বলে তার মেয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু থানার থেকে তাকে বলা হয়, হতে পারে আপনার মেয়ে আপনাকে মিথ্যা কথা বলছে, সে হয়তো মুম্বাইতে আসেনি, অন্য কোথাও নেমেছে। তাই থানা থেকে তাকে রেলওয়ে পুলিশের কাছে যেতে বলা হয়। এস্থারের বাবা জানে তার মেয়ে এমন দায়িত্বজ্ঞানহীন হতেই পারে না,
তাই পুলিশকে বারবার অনুরোধ করে রিপোর্ট লিখতে। প্রথমে পুলিশ রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয় ও এস্থারের মিসিং রিপোর্ট লেখে। কিন্তু পুলিশের কথায় ও কাজের গতি দেখে জনাথন সন্তুষ্ট নয়। তাই নিজের মতো করে সে মেয়েকে খোঁজার চেষ্টা করে। এ ব্যাপারে এস্থারের বন্ধু বান্ধব ও মুম্বাইতে থাকা তাদের আত্মীয় স্বজন জনাথনকে সাহায্য করে। তারা এস্থারের ছবি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। ছবি দেখিয়ে দেখিয়ে মানুষজনকে জিজ্ঞাসা করে একে তারা কোথাও দেখেছে কিনা, কিন্তু কেউ এস্থারের কোনো খোঁজ দিতে পারে না। এভাবে দিন পেরোতে থাকে। এস্থারের বন্ধু বান্ধব এস্থারের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা জানতে পারে ফোনের লাস্ট লোকেশন কামজুর মার্গের কাছে। এখানে এস্থারের ফোন গেল কিভাবে? জায়গাটা তো একেবারে হোস্টেলের বিপরীত দিকে। খবরটা জানার পর তারা ওখানকার থানায় যায়। সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলে, কিন্তু থানা থেকে তাদের বলা হয় যে থানায় রিপোর্ট লেখানো হয়েছে সেখানে জানাতে। এভাবে কাটে আরও কয়েকটা দিন। এরপর এস্থারের বাবা ও আত্মীয় স্বজনরা ঠিক করে তারা এস্থারের ফোনের লাস্ট লোকেশনে নিজেরাই যাবে। সেখানে গিয়ে এস্থারের খোঁজ করবে। পরের দিন 16ই জানুয়ারি তারা সেখানে যায়। দেখা যায় ঝোপঝাড় ও জঙ্গলের মধ্যে ফোনের লাস্ট লোকেশন দেখাচ্ছে। ঝোপঝাড় সরিয়ে তারা সেদিকেই এগিয়ে যায়। খানিক দূর যাওয়ার পর এক তীব্র দুর্গন্ধ তারা পায়। না থেমে তারা লোকেশনের দিকে এগোতে থাকে। তারা যত এগোতে থাকে দুর্গন্ধ ততই তীব্র হতে থাকে। জঙ্গলের পথে আরও কিছুক্ষণ পায়ে হেঁটে চলার পর তারা দেখে একটা দুর্গন্ধ যুক্ত অর্ধদগ্ধ পচা লাশ সেখানে পড়ে আছে। মৃতদেহ এতটাই বিকৃত ছিল যে তা দেখে বোঝা সম্ভব নয় মৃতদেহটা কার। এমন এক অপ্রত্যাশিত ঘটনার কথা তারা স্বপ্নেও কল্পনা করেনি। পুলিশকে সেখান থেকেই তারা ফোন করে খবরটা দেয়। এস্থারের বাবা মনে করে অনেক আশঙ্কা নিয়ে মৃতদেহের কাছে যায়। মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে বোঝা যাচ্ছে না আসলে তাকে আগে দেখতে ঠিক কেমন ছিল। এমন সময় এস্থারের বাবা জনাথনের চোখ পড়ে মৃতের আঙ্গুলের দিকে। আঙ্গুলে একটা আংটি পরা আছে। আংটিটা হুবহু এস্থারের আংটির মতোই। এটা সেই সোনার আংটি যেটা কিছুদিন আগেই জনাথন এস্থারকে গিফট করেছিল। জনাথন কান্নায় ভেঙে পড়ে। তাকে সামলানো মুশকিল হয়ে পড়ে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদেহের আশপাশের কিছুটা জঙ্গলে খোঁজ চালায় পুলিশ। তাতে একটা ল্যাপটপ ব্যাগ উদ্ধার হয়। এস্থারের বাবা জনাথন ব্যাগটি এস্থারের বলে জানান। হাতের আংটি ও ল্যাপটপ ব্যাগ দেখে মৃতদেহ এস্থারের বলে শনাক্ত করেন জনাথন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে দুটো থিওরি এখানে উঠে আসে। কোন কোন সূত্র থেকে জানা যায় এস্থারের মৃতদেহ তার পরিবারের লোকজন খুঁজে বার করছিল। আবার কোনো কোনো সূত্র থেকে জানা যায় মৃতদেহ পুলিশই খুঁজে বের করেছিল। তবে এস্থারকে যেই খুঁজে পাক না কেন, পরিবারের মানুষ স্বপ্নেও কখনো কল্পনা করেনি এস্থারকে এভাবে খুঁজে পাওয়া যাবে। এস্থারের মৃতদেহ থেকে কিছুটা দূরে তার ল্যাপটপ ব্যাগটা পাওয়া গেলেও ট্রলি ও হ্যান্ডব্যাগটা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যায় এস্থারকে ধর্ষণ করা হয়। তারপর ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পুলিশ এস্থারের খুনিকে ধরার জন্য কয়েকটা টিম গঠন করে ইনভেস্টিগেশন চালাতে থাকে। প্রায় 2500 জন মানুষকে তারা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতেও কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ক্লু পাওয়া যায় না। কেসটা ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়। নতুনভাবে আবার তদন্ত শুরু হয়। এস্থার মুম্বাই স্টেশনে নেমে সেখান থেকেই শেষ ফোনটা করেছিল তার বাবাকে। তাই স্টেশনের ভিতরে ও বাইরে এবং স্টেশন সংলগ্ন রাস্তায় যত সিসিটিভি লাগানো ছিল তা থেকে ওই দিনের সমস্ত ফুটেজ সংগ্রহ করে পুলিশ। স্টেশনের বাইরে লাগানো একটা সিসিটিভি ফুটেজ এস্থারকে দেখা যায়। সে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর তার সামনে একটা লোক তার ট্রলি ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছে। ফুটেজের সময় পর্যালোচনা করে পুলিশ বুঝতে পারে ওই সময় এস্থার তার বাবার সাথেই কথা বলছিল। ফুটেজ থেকে ওই লোকটির ছবি প্রিন্ট আউট করা হয়। এরপর স্টেশনের বাইরে যারা গাড়ি চালায় তাদের দেখে জিজ্ঞেস করা হয় লোকটিকে তারা কেউ চেনে কিনা। এক ব্যক্তি ছবিটা দেখে চিনতে পারে। সে বলে, এটা তো চন্দ্রভান সানাব, এই চত্বরেই প্রাইভেট ট্যাক্সি চালায়। ক্রাইম ব্রাঞ্চ এবার চন্দ্রভানকে খুঁজে বের করার চেষ্টা করে। প্রথমে তারা চন্দ্রভানের বাড়িতে যায়, কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। এরপর চন্দ্রভানের মা পুলিশকে বলে গত 6 জানুয়ারি থেকে চন্দ্রভান বাড়িতে আসে না। পুলিশ অতি তৎপরতার সাথে চন্দ্রভানকে খুঁজে বের করার চেষ্টা করে। অবশেষে 25শে জানুয়ারি নাসিক থেকে পুলিশ চন্দ্রভানকে গ্রেপ্তার করে। তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করে। জানা যায় 5ই জানুয়ারি চন্দ্রভান বন্ধুদের সাথে বসে মদ্যপান করে। এরপর নন্দকুমার সাউ নামে এক বন্ধুর বাইকটা নিয়ে সে খাবার আনতে যাচ্ছে বলে বের হয়। এরপর চন্দ্রভান স্টেশনের বাইরে পার্কিংয়ে বাইকটা রেখে স্টেশনের গেটের মুখে এসে দাঁড়ায়।
চন্দ্রভানের চুরির অভ্যাস ছিল। ছোটোখাটো অপরাধমূলক কাজও সে করতো। এসব করতে গিয়ে সে বেশ কয়েকবার ধরাও পড়ে। সেই দিন চুরি করার উদ্দেশ্যে সেই স্টেশন চত্বরে ঢোকে। কিছুক্ষণ পর সে একা এস্থারকে দেখতে পায় এবং প্রায় সঙ্গে সঙ্গে এস্থারের জিনিসপত্র চুরি করার প্ল্যান করে ফেলে সে। রাত তখন একটারও বেশি। চন্দ্রভান এস্থারের সামনে এসে বলে, ম্যাডাম, আমার ক্যাবে চলুন। এস্থার এভাবে ক্যাব বুক করতে চায় না, তাই সে প্রথমে চন্দ্রভানকে না বলে দেয়। কিন্তু চন্দ্রভান যখন বলে মাত্র 300 টাকাতে সে তাকে হোস্টেলে পৌঁছে দেবে, তখন এস্থার রাজি হয়। তাছাড়া এত রাতে অন্য ক্যাব পাওয়াটাও খুব মুশকিল, তাই এস্থার চন্দ্রভানের কথায় রাজি হয়। চন্দ্রভান তার ট্রলিটা নিয়ে সামনে এগিয়ে চলে। এস্থার তার পিছন পিছন পার্কিং লটে আসে, কিন্তু এখানে এসে এস্থার যখন দেখে সে চন্দ্রভানের সঙ্গে গাড়ি নেই, বরং একটা বাইক আছে, তাতে করেই সে তাকে পৌঁছে দেবে বলছে, তখন এস্থার চন্দ্রভানের সাথে যেতে রাজি হয় না। কিন্তু চন্দ্রভান তাকে নানান কথা বলে, নিজের দুঃখের কথা শুনিয়ে, অভাবের কথা বলে এভাবে টাকা উপার্জন করাটা তার জন্য কতটা জরুরি বলে। সে আরও বলে নিজের 4 চাকাটা খারাপ হয়েছে, সেটা গ্যারেজে দেওয়া আছে। এসব শুনেও এস্থার যখন রাজি হয় না, তখন চন্দ্রভান বলে, বুঝতে পারছি ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আপনি বরং আমার বাইকের নাম্বার প্লেটের একটা ছবি তুলে আপনার পরিচিত মানুষজনদের, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের পাঠিয়ে রাখুন। আপনার ভয় পাবার কোনো কারণ নেই। এসব নানান কথা বলে চন্দ্রভান এস্থারকে রাজি করায়। অবশেষে এস্থারও রাজি হয় তার বাইকে করে হোস্টেলে যেতে। তখন চন্দ্রভান বাইক চালিয়ে এক শুনশান জায়গায় এস্থারকে নিয়ে আসে। তারপর বলে বাইকের তেল ফুরিয়ে গেছে। অন্যমনস্ক হয়ে পড়লে তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, তাকে খুন করে। তারপর পাশে পড়ে থাকা বড় পাথর দিয়ে মাথায় বারংবার আঘাত করে। এস্থার সেখানে মারা যায়। এরপর বাইক থেকে পেট্রোল বের করে মৃতদেহের উপর তার সিটি আগুন জ্বালিয়ে দেয়। হ্যান্ডব্যাগ ও ট্রলি ব্যাগ নিয়ে চন্দ্রভান সেখান থেকে সরে পড়ে। পথের ধারে বসে থাকা এক বয়স্ক ভিখারিকে দিয়ে দেয়। সে বলে, এগুলো আমার বোনের জিনিস, সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এগুলো তুমি নাও, ব্যবহার করো। তারপর সে বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে পালিয়ে আসে নাসিক। তাকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য কপালের তিলক কেটে চুলদাড়ি বড় করে ছদ্মবেশে সেখানে থাকতে শুরু করে। চন্দ্রভান ভিড় এড়িয়ে চলে, কিন্তু শেষ রক্ষা হয় না। পুলিশ তাকে ঠিক খুঁজে বার করে। এই স্বীকারোক্তি চন্দ্রভানই পুলিশকে দিয়েছিল। এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোর্ট চন্দ্রভানকে শাস্তি দিতে পারবে না, তাই দরকার প্রমাণ। এরপর পুলিশ সেই বাইকের মালিক নন্দকুমার সাহেবের খোঁজ করে। সেও পলাতক। তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে। নন্দকুমার জেরার মুখে স্বীকার করে যে সে জানতো চন্দ্রভান একটা মেয়েকে খুন করেছে। 5ই জানুয়ারি রাতে চন্দ্রভান নন্দকুমারের বাইক নিয়ে খাবার আনতে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও চন্দ্রভান যখন ফেরে না, তখন নন্দকুমার হেঁটে হেঁটে তার নিজের বাড়িতে ফিরে যায়। ভোরবেলা চন্দ্রভান তাকে ফোন করে, তাকে নিজের ঘরে ডাকে। সেখানে পৌঁছে নন্দকুমার দেখে চন্দ্রভানের ঘরে একটা ট্রলি ব্যাগ ও মেয়েদের একটা হ্যান্ডব্যাগ সামনে রাখা আছে। চন্দ্রভানের জামা প্যান্টে ধুলো মাটি কাদা লেগে আছে। চন্দ্রভান নন্দকুমারকে বলে, আসলে পথে বাইকের তেল ফুরিয়ে গেছিল, তাই বাইক রাস্তাতেই আছে। এরপর একটা জারে করে পেট্রোল নিয়ে অন্য আর একটা বাইকে করে চন্দ্রভান তাকে তার বাইকের কাছে নিয়ে যায়। বলে, বাইকে তুই পেট্রোলটা ভর, আমি একটু আসছি। নন্দকুমারও কৌতূহল বশত চন্দ্রভানের পিছু পিছু যায়। চন্দ্রভান কিছু একটা খুঁজছে। তারপর নন্দকুমার দেখে একটা আত্মা মৃতদেহ সেখানে পড়ে আছে। চন্দ্রভান তাকে বলেছিল মেয়েটিকে সে মেরে ফেলেছে। তবে নন্দকুমারকে চন্দ্রভান ভয় দেখিয়ে বলেছিল, এ কথা যদি সে কাউকে বলে তাহলে এর ফল ভালো হবে না। যেহেতু চন্দ্রভান চুরি ছিনতাই ও নানান অপরাধমূলক কাজ করত, তাই ভয়ে নন্দকুমার এসব কথা কাউকেই বলেনি। ও এলাকা ছেড়ে সে ঝাড়খণ্ডে পালায়। কোর্টে কেসটা চলে। অনেক দোকানদার সাক্ষী দেয় যে এস্থার ও চন্দ্রভানকে তারা একসাথে দেখেছে। কেউ বয়ান দেয় তার দোকান থেকে ওই দিন চন্দ্রভান কোল্ড ড্রিঙ্কস কিনেছে ও সঙ্গেও ছিল। তাছাড়া চন্দ্রভানের বলে দেওয়া জায়গা থেকে ট্রলি ও হ্যান্ডব্যাগ পুলিশ উদ্ধার করেছিল। 2015 সালে বিশেষ মহিলা আদালতে চন্দ্রভান দোষী সাব্যস্ত হয় ও তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। এরপর চন্দ্রভান হাইকোর্টে আপিল করে। হাইকোর্টে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। এরপর চন্দ্রভান সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে। সুপ্রিম কোর্টে চন্দ্রভানের উকিল এটা প্রমাণ করে যে চন্দ্রভান এই অপরাধ করেনি। আসলে কেসটাতে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছিল। প্রথমত, চন্দ্রভানের স্বীকারোক্তি। চন্দ্রভান পুলিশের সামনে তার অপরাধ স্বীকার করলেও কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তার স্বীকারোক্তি নেওয়া হয়নি। কোর্টে চন্দ্রভান বলে পুলিশ তাকে মারধর করে জোর করে তাকে দিয়ে এসব বলিয়েছে। সে কোনো অন্যায় করেনি, সে কিছুই জানে না। দ্বিতীয়ত, পোস্টমর্টমের রিপোর্ট।
যেহেতু এস্তারের মৃতদেহ পুড়ে ও পচে নষ্ট হয়ে গিয়েছিল, তাই এস্তারের দেহে কোনো সিমেনের অস্তিত্ব পাওয়া যায়নি। আবার যেহেতু প্রায় 2 মাস পর চন্দ্রভানের খোঁজ পাওয়া যায়, তাই এস্তারের কোনো কিছু তার শরীর থেকে পাওয়া যায় না, কোনো স্যাম্পল বা কোনো কিছুই তার শরীর থেকে পাওয়া যায় না। তাই ধর্ষণের অভিযোগ থেকে চন্দ্রভান মুক্তি পায়। আরও বলা হয়, যারা আদালতে সাক্ষী দিয়েছিল তারা কিভাবে সামান্য একটা মানুষকে তারা যে প্রায় 2 মাস আগে দেখেছিল সেটা তাদের মনে থাকলো কিভাবে। প্রত্যেকদিন স্টেশন চত্বরে বহু মানুষই আসে, প্রায় 2 মাস পরেও তাদের প্রত্যেকের কে কী করেছিল তা মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। তাই সাক্ষীদের বয়ানেও অসঙ্গতি থাকতে পারে। তাছাড়া সাক্ষীরা সকলেই চন্দ্রভানকে এস্তারের সাথে 5ই জানুয়ারি দেখেছিল, আর এস্তারের মৃতদেহ পাওয়া গিয়েছিল 16ই জানুয়ারি। তাই নির্দিষ্ট করে বলা যায় না চন্দ্রভানই এস্তারকে খুন করেছে। তাছাড়া এস্তারের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে কেউ চন্দ্রভানকে আসতে বা যেতে দেখেনি। এমন অনেক ফাঁক ছিল যা পরিষ্কার ছিল না, যার ফলে চন্দ্রভান সুপ্রিম কোর্টে দোষী প্রমাণিত হয় না, তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। চন্দ্রভান এই অমানবিক কাজ না করে থাকলে কেউ তো একজন আছে যে এই কাজ করেছে। সে এস্তারকে নৃশংসভাবে খুন করেছে। সে কি সে কি কখনো ধরা পড়বে? এস্তার কি তার সাথে হওয়া অন্যায়ের বিচার পাবে? সবশেষে একটাই প্রশ্ন, কে হত্যা করলো এস্তার আনোয়াকে? আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে ও পছন্দ হয়, তবে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো একটি নতুন ঘটনা নিয়ে। আর হ্যাঁ, এটা আমার অপরাধমূলক প্রথম ঘটনা। যদি ভালো লাগে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।